ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, নেমে দাঁড়িয়েছে 921 কোটি ডলারে। পণ্য রফতানি বাড়িয়ে আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। 2 দিন বন্ধ থাকার পর সিলেট সুনামগঞ্জে আবারও বৃষ্টি। দীর্ঘস্থায়ী হলে পানি বাড়ার আশঙ্কা, পাহাড়ি ঢলের আতঙ্কে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। 65 দিনে নিষেধাজ্ঞায় কর্মহীন পটুয়াখালীর লক্ষাধিক জেলে, পাননি সরকারি সহায়তার চাল। টাকার বিনিময়ে তালিকা করার অভিযোগ। ভোলায় ঘাট থেকে সাগরে যাচ্ছে মাছ ধরার নৌকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছে এই বার্তা। বলছে 2021-22 অর্থ বছরের 1417 কোটি 84 লাখ ডলারের বাণিজ্য ঘাটতি কমে 2023-24 দাঁড়িয়েছে 921 কোটি ডলারে। ভারতে রফতানি বাড়িয়ে ঘাটতি আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশ ভারত। অবশ্য দেশটিতে যে পরিমাণ পণ্য রফতানি করে বাংলাদেশ, আমদানি করা হয় তার কয়েক গুণ বেশি। ফলে বরাবরই ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ। ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে 2021-22 অর্থ বছরে বাংলাদেশে 1615 কোটি 63 লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করেছে দেশটি, যা 2022-23 অর্থ বছরে 24.39% কমে নামে 1221 কোটি 59 লাখ ডলারে। আর 2023-24 অর্থ বছরে আরও 9.45% কমে নামে 1106 কোটি 12 লাখ ডলারে। অন্যদিকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে রফতানি বাণিজ্যে সুদিন দেখে বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রফতানি 200 কোটি ডলার ছাড়িয়ে যায়। অবশ্য 2023-24 অর্থ বছরে যুদ্ধ বিঘ্নিত বৈশ্বিক পরিস্থিতিতে খানিকটা ছন্দপতন ঘটে। রফতানি দাঁড়ায় 184 কোটি 46 লাখ ডলারে। অবশ্যই পরিসংখ্যানে লুকিয়ে আছে অন্য এক বার্তা। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। 2021-22 অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল 1417 কোটি 84 লাখ ডলার। পরের বছর তা কমে দাঁড়ায় 1000 কোটি ডলারের কিছু বেশি। আর 2023-24-এ তা কমে দাঁড়ায় 921 কোটি ডলারে। এমন প্রেক্ষাপটে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও নামিয়ে আনার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আমাদের ট্রেড ভলিউমটা কমে গেছে। এই ভলিউমটা কমার পিছনে আসলে কিন্তু এটা আমাদের দেশের একটা স্ট্র্যাটেজি ছিল না। আমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটোই কমেছে। ইট ডাজ নট মিন যে আমার এক্সপোর্ট ভালো হয়েছে বা আমাদের যে বলি যে ব্যবসার যে সামঞ্জস্য, ব্যালেন্স অফ ট্রেড, এইটার থেকে আমরা বেটার হয়েছে তা না। আসলে একমাত্র ওয়ে হচ্ছে টু এক্সপোর্ট মোর। তথ্য বিশ্লেষণে দেখা যায় ভারত থেকে আমদানির তালিকার শীর্ষে রয়েছে তুলা, জ্বালানি তেল, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ, রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি। অন্যদিকে ভারতে রফতানি তালিকার শীর্ষে রয়েছে তৈরি পোশাক, সুতা ও অন্যান্য টেক্সটাইল পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের বাণিজ্য এখন বিলিয়ন ডলার অতিক্রম করে যাচ্ছে। আইন অনুযায়ী দেশীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হওয়ায় বছরে যেমন 20,000 কোটি টাকার বেশি সাশ্রয় হচ্ছে, তেমনি 70% নাবিক বাংলাদেশি হওয়ার বাধ্যবাধকতা থাকায় বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। তবে দক্ষ নাবিক গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানায় এমবি বাংলার দূত নামের জাহাজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যের 51 বছর পর এসে বাংলাদেশে এখন 101টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর বেসরকারি মালিকানায় অ্যাটলাস শিপিং 1978 সালে এমবি আল সালমা নামের জাহাজ দিয়ে সমুদ্র পরিবহন বাণিজ্য শুরু করে। বেসরকারি খাতের জাহাজের সংখ্যা এখন 94টি। এর মধ্যে 2019 সালের পর বাংলাদেশের শিল্প গ্রুপগুলো অন্তত 80টি জাহাজ কিনেছে। $6 বিলিয়ন এখন আমাদের ইনকাম হচ্ছে। আমরা যদি সেটাকে 10 বিলিয়নে নিয়ে যেতে পারি, আমাদের শিপিং সেক্টরে যে পরিমাণের আউটফ্লো ডলারের
ঠিক সমপরিমাণের ইনফ্লো আমরা অর্জন করতে পেরে যাব। তার মানে আমরা নেট ব্যালেন্সে চলে এসেছি। জাহাজের ক্ষেত্রে আমাদের আর কোনো রকম ফরেন কারেন্সি খরচ হবে না। আগে প্রতি বছর শুধুমাত্র পণ্য আনা নেওয়ার কাজে জাহাজ ভাড়া হিসেবে লাখ লাখ ডলার চলে যেত বিদেশি জাহাজ মালিকদের কাছে। এখন দেশি জাহাজের সংখ্যা বাড়ায় এক্ষেত্রে বছরে সাশ্রয় হচ্ছে 20,000 কোটি টাকার বেশি। একটা জাহাজের সাথে বিভিন্ন ধরনের ক্লাস্টার জড়িত, তো যত বেশি জাহাজের মালিকানা হবে তত ওই সমস্ত লাইনে আসলে আমাদের আস্তে আস্তে সক্ষমতা, দক্ষতা এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাংলাদেশি মালিকানাধীন অধিকাংশ জাহাজেই বর্তমানে বাংলাদেশি নাবিক এবং অন্যান্য ক্রুরা কাজের সুযোগ পাওয়ায় এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিটি জাহাজে ন্যূনতম 70% জনবল রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অবস্থায় প্রতিটি জাহাজে এক এক যাত্রায় সর্বনিম্ন 22 জন থেকে শুরু করে সর্বোচ্চ 45 জন পর্যন্ত বাংলাদেশি নাবিক কাজ করার সুযোগ পাচ্ছে। তবে এই চাহিদা ক্রমশ বাড়তে থাকায় প্রয়োজন হয়ে পড়েছে দক্ষ নাবিক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের। এটার জন্য অনেক বেশি ট্রেনিং সেন্টার দরকার, অনেক বেশি ট্রেনিং প্রোগ্রাম দরকার, মোটিভেট যারা আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। আমাদের জাহাজ যখন বৃদ্ধি হবে, আমাদের নাবিক, অফিসার, ইঞ্জিনিয়ার সবার চাকরি হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজের মধ্যে সিমেন্ট ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ লোহা, খাদ্যপণ্য বহনকারী বাল্ক জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি, যার সংখ্যা বর্তমানে 78টি। এছাড়া কন্টেনারবাহী জাহাজ রয়েছে 8টি। বাকি জাহাজগুলোর মধ্যে 7টি ওয়েল ট্যাঙ্কার, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 3টি এলপিজি বহনকারী জাহাজ। বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্য এখন লাখ কিংবা কোটি টাকা নয়, মিলিয়ন ছাড়িয়ে এখন বিলিয়ন ডলারে পৌঁছেছে এই সমুদ্র পরিবহন বাণিজ্য। আর এখন শততম জাহাজের মালিক বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। পৃথিবীর বিভিন্ন বন্দরে ফিরছে বাংলাদেশি এসব পতাকাবাহী জাহাজ। গভীর সমুদ্র থেকে কমল দে, সময় সংবাদ। গেল দুদিন রোদের দেখা মিললেও সিলেট ও সুনামগঞ্জে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ নদীর পানি আবারও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখনও কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। গত দুদিন পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত না থাকায় কমে আসে নদ নদীর পানি। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছিলেন বাসিন্দারা। তবে আবারও বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবারও নতুন করে বন্যা দেখা দেওয়ার আতঙ্কে বাসিন্দারা। এই মুহূর্তে সিলেটের শোভানীঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমিরুল ইসলাম। আমরা প্রথমে সরাসরি যাব ইকরামুলের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডে। এই 15 নম্বর ওয়ার্ডের পিছনে যে আবাসিক এলাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি মৌবন আবাসিক এলাকা। বা আমার ডানে যতরপুর, আমার বামে হচ্ছে গিয়ে শাহজালাল উপশহর, এখানে হচ্ছে গিয়ে উপকণ্ঠ আবাসিক এলাকা, সব কিছু মিলে এই চতুর্দিকে বিভিন্ন আবাসিক এলাকা এখানে রয়েছে। বড় একটি আবাসিক এলাকা হচ্ছে গিয়ে মৌবন আবাসিক এলাকা। যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলোর নিচতলা যে তলিয়ে গিয়েছিল এখন পর্যন্ত তলিয়ে আছে। প্রায় 3 ফুটের মতন, 3-4 ফুটের মতন পানি নেমেছে, তারপরে এখনও তলিয়ে আছে। এর কারণ হচ্ছে কি সুরমা নদীর পানি খুব ধীরে ধীরে নামছে। এখন পর্যন্ত সুরমা নদীর পানি যদিও বিপদসীমার প্রায় 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু অন্যান্য নদী যেমন কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে আছে। অন্যদিকে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে আছে। তার উপরে আজকে সকালবেলা 3 ঘন্টায় 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেল। সকালের মুষলধারে বৃষ্টিপাতে, অতি বৃষ্টিপাতে সিলেট নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ কিছুদিন আগে 3 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি এবং উজানি ঢল সিলেটবাসীকে পিছু ছাড়ছে না। তবে আজকে এই যে শহরের যে বৃষ্টি বা সিলেটের যে বৃষ্টিপাত হয়ে থাকে, 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বা 24 ঘন্টা 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এটা খুব একটা ক্ষতি হয় না। এই সময় বৃষ্টি হবেই, বর্ষার সময় বৃষ্টি হবে, কিন্তু উজানের ঢল নামা পর্যন্ত সিলেটের মানুষের পথঘাট যে তলিয়ে যায় সেটা হচ্ছে কি উজানি ঢল। ভারতের চেরাপুঞ্জি কিংবা মেঘালয় এই সমস্ত জায়গার মুষলধারে বৃষ্টি হয় এবং বিশ্বের বৃষ্টিপ্রবণ এলাকা
চেরাপুঞ্জি, সেই জায়গা থেকে বৃষ্টি না নামার ফলে এখন এই অবস্থা হয়েছে। তবে আবহাওয়া একটি পূর্বাভাস দিয়েছে, এই মাসের 28 তারিখে একটি মুষলধারে বৃষ্টি হবে, অতি বৃষ্টি এবং উজানির ঢল, অর্থাৎ চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আবহাওয়া অফিস জানাচ্ছে। সেই কারণেই 28 তারিখ থেকে প্রশাসন, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমাকে জানিয়েছেন যে 28 তারিখের পূর্বাভাস তারা পেয়েছেন এবং সেই 28 তারিখের পূর্বাভাস অনুযায়ী তারা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে যেই আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্র সহ পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে, পর্যাপ্ত নগদ অর্থ মজুত রয়েছে এবং আবার যদি 28 তারিখের পরে আবার যদি এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়, পানি নামে এবং বিভিন্ন এবার যেমন 13টি উপজেলা, সিলেটের 23টি মহানগরীর ওয়ার্ড তলিয়ে গিয়েছিল, এইভাবে যদি হয় সেটা মোকাবেলা করার জন্য প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে বলে এমনটি আমাকে জানিয়েছে। মোটামুটি এই ছিল পানি কমে যাওয়ার পরেও যে বিভিন্ন জায়গায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং মানুষের ভোগান্তি কোনোভাবে কমছে না, তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হওয়ার পরে। আপনারা হয়তো জানেন যে সুনামগঞ্জটি একটি হাওর অধ্যুষিত এরিয়া এবং এখানে কিন্তু 100টিরও বেশি হাওর রয়েছে এবং গেল কয়েক দফা বন্যায় কিন্তু হাওরের নিকটবর্তী যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন, অনেক ক্ষতিতে পড়েছিলেন এবং এবারের যে বন্যাটি চলমান রয়েছে এবং যদিও আসলে পানি কমছে কিন্তু অনেক ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি একটু দেখাই যে ছোট ছোট ঘরগুলো এই মুহূর্তে হাওর তীরবর্তী এলাকায় দ্বীপের মতো ভেসে রয়েছে, সেগুলোতে কিন্তু মানুষজন রয়েছেন এবং তারা অনেক কষ্টসাধ্য জীবনযাপন করছেন। তারা যারা আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন তারা ঘরের মায়া ছাড়তে পারেননি, অনেকে কেউ আশ্রয়কেন্দ্রে যাননি। আমরা দেখেছি তারা ঘরে চালের মধ্যে রশি বেঁধে আসলে থেকেছেন, তাদের যে কষ্টসাধ্য জীবনযাপন তারা করছেন। তার বাইরে বলবো যে সকালে আসলে আমরা দেখেছি বৃষ্টিপাত ছিল, এই মুহূর্তে কিন্তু শান্তিগঞ্জ উপজেলায় এসে আমরা দেখেছি যে কিছুটা বৃষ্টিপাত বন্ধ রয়েছে, যদিও আসলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। এখন বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিছুটা স্বস্তি মিলছে, কেননা সাধারণ মানুষ এই বৃষ্টিপাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষ, কেননা কয়েক দফা বন্যা, বিশেষ করে 2022 সালে যে বন্যাটি হয়ে গেল সেই বন্যায় কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এখনো আসলে আশ্রয়কেন্দ্রে যেসব মানুষ রয়েছেন তারা যত সময় যাচ্ছে পানি কমার সাথে সাথে তারা ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখনো যারা ফিরেছেন তারা ঘর নতুন করে মেরামত করার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই অবস্থার মধ্যে সুনামগঞ্জের হাওরবাসীর জন্য সরকারের পক্ষ থেকে এই ঘর মেরামতের ক্ষেত্রে নতুন কোনো আশ্বাস থাকবে কিনা, তাদের সরকারি কোনো প্রণোদনা থাকবে কিনা, সহযোগিতা থাকবে কিনা, সেটির দিকে আসলে এখানকার মানুষজন অপেক্ষা করছেন। তো এখন পর্যন্ত আসলে সরকারি সহায়তার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ার কারণে আমরা হয়তো পরবর্তীতে জেলা প্রশাসন যদি এই ব্যাপারে কোনো কথা বলে আমরা হয়তো দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেনটি আরও 1 মাস সময় বাড়িয়ে আগামী 24 জুলাই পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চাহিদা বিবেচনায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে কক্সবাজার আইকনিক স্টেশনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, যাত্রী রয়েছে, ট্রেনের যারা যাত্রী রয়েছে তাদের জন্য আবার সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে। বিশেষ করে আজ 24 জুন যেখানে স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি আপাতত বন্ধ হচ্ছে না। যেটি রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, যাত্রী চাহিদা বিবেচনা করে যে আগামী 24 জুলাই পর্যন্ত সেটি বর্ধিত করা হয়েছে। আগামী 24 জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেনটি চলবে। তবে যাত্রীরা বলছে শুধু 24 জুলাই নয়, যাতে প্রতিদিনই এই ট্রেনটি চলুক সেই প্রত্যাশাই করছেন। কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সেই 150 কিলোমিটার পথ পাড়ি দিতে বাসে করে অনেক ঝড় ঝামেলা থেকে শুরু করে দীর্ঘ জ্যাম পেরিয়ে কিন্তু 5 থেকে 6 ঘন্টা পর তারা যাত্রীরা চট্টগ্রাম থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছায়, যার প্রেক্ষিতে দীর্ঘদিনের দাবি ছিল যে ট্রেন যাত্রা যাতে দ্রুত করা হয়। গত
বছরের 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা যে চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন 101 কিলোমিটার সেটি উদ্বোধন করেন। এরপর ডিসেম্বরের 1 তারিখ থেকে বাণিজ্যিক যাত্রা শুরু হয় ঢাকা কক্সবাজার। এরপর জানুয়ারিতে আরও একটি ট্রেন যুক্ত হয়। যেহেতু যাত্রী চাহিদা বেশি ছিল সেই ক্ষেত্রে দুটি ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস এই দুটি ট্রেন ঢাকা কক্সবাজার রুটে চলাচল করছিল। কিন্তু যেখানে কক্সবাজারবাসীর যে দাবি ছিল বা চট্টগ্রামবাসীর দাবি ছিল যে চট্টগ্রাম কক্সবাজার যাতে ট্রেন সার্ভিস দ্রুত চালু করা হয়, এরই প্রেক্ষিতে কিন্তু ঈদ উল ফিতরের সময় প্রাথমিকভাবে স্পেশাল ট্রেন চালু করা হয়। সেটি প্রথমে 2 সপ্তাহের জন্য করা হলো, পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনা করে সেটি ধারাবাহিকভাবে বর্ধিত করা হয় এবং সেটি 30শে মে হুট করে বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং নানা ধরনের কথা বলতে থাকেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনার প্রেক্ষিতে কিন্তু বলা হয়েছিল ইঞ্জিন এবং লোকোমাস্টার সংকটে সেটি বন্ধ করা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যাত্রীদের নানা ধরনের যে দাবির প্রেক্ষিতে সেটি ঈদ উল আজহার সময় আবারও 12 দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছিল। সেটি 24 জুন পর্যন্ত আসলে সেটি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি রেলওয়ে কর্তৃপক্ষ যেহেতু কক্সবাজার চট্টগ্রাম লাভজনক এবং সেটি দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের সুবিধা পাচ্ছে, সেই ক্ষেত্রে এটি 24 জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে সবশেষ। টানা 65 দিনে নিষেধাজ্ঞায় কর্মহীন পটুয়াখালীর লক্ষাধিক জেলে। আয়ের উৎস না থাকায় তাদের পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে। এদিকে নিবন্ধিত জেলেরা সরকারি সহায়তার জাল পেলেও তালিকায় নাম না থাকায় বঞ্চিত হচ্ছেন প্রায় 1.5 লাখ। জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে তালিকা করেন বলে এমন পরিস্থিতি, অভিযোগ তাদের। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরা ছিলেন তৌকিব মেদা। সাগরপাড়ের উপজেলা রাঙ্গাবালির জেলে মফিদুল মাঝি শৈশব থেকেই বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরে বয়স 40-এর গণ্ডি পেরোলেও আজও তার নাম অন্তর্ভুক্ত হয়নি জেলে নিবন্ধন তালিকায়, তাই পান না সরকারি কোনো সহায়তা। বর্তমানে সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে দিন কাটছে খুবই কষ্টে। আমার এই জাল কাট না থাকা আমি সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না। এই 65 দিনের অভাবে আমরা মাছ ধরতে না, বইয়ে বইয়ে খাই। একই অবস্থা পটুয়াখালীর উপকূলের প্রায় 1.5 লাখ জেলের, যারা জীবনভর সমুদ্রে মাছ শিকার করেও পাননি জেলে হিসেবে সরকারি স্বীকৃতি। নিবন্ধন তালিকা করার সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করায় বাদ পড়েন অনেকে। অভিযোগ জেলেদের, কোনো কাটকুটামো করে দেয় না মেম্বারে, যদি আমরা যাই কয় তোমার কাট নাই তোমরা যাই গিয়ে বন্ধ দেওয়া নেই। এখন তো আমার কামাই বাণিজ্য নাই, মা বাবা মেয়ে ছেলে নিয়ে সবাইকে নিয়ে রাখে মারা লাগে। মৎস্য বিভাগ বলছে তালিকাভুক্ত সব জেলেকে খাদ্য সহায়তার চাল দেয়া হয়েছে, আর যারা নিবন্ধনের বাইরে রয়েছেন তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। 86 কেজি করে চাল পাবে প্রত্যেকটা জেলে পরিবার। আর যারা অনিবন্ধিত আছেন এমন জেলেদের আমরা এর ভিতরে তথ্য নিয়েছি এবং আমরা তাদের জন্য যত দ্রুত সম্ভব নিবন্ধন করা যায় তার ব্যবস্থা গ্রহণ করছি। সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 86,000। তবে এর বাইরেও অন্তত 1.5 লাখ মানুষ জেলে পেশার উপর নির্ভরশীল। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। অজিতে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতে লক্ষ্য টিম ইন্ডিয়ার। বাঁচা মরার ম্যাচে বড় জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে যাওয়ার লক্ষ্য অজিদের। গ্র্যান্ড সামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এ যেন সেমিফাইনালের আগেই আরেক সেমিফাইনাল। ভারত অস্ট্রেলিয়া বিগ ম্যাচ যেন মনে করিয়ে দিচ্ছে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা। ভারতের অপ্রতিরোধ্য যাত্রা থেমেছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার ফাইনাল নয়, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নেয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে দেখা হচ্ছে দু দলের। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে জয় প্রয়োজন দু দলেরই, তাই মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের অবিস্মরণীয় জয়ে ওলটপালট গ্রুপ 1-এর পয়েন্ট টেবিল। সেমিফাইনালের দরজা এখন খোলা আছে সবার জন্যই। তবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। সুতোয় ঝুলে আছে টাইগারদের সেমির ভাগ্য। 2 জয় ও নেট রান রেটে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ভারত। তবে হারলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাদের সেমিফাইনালের স্বপ্ন। তাই ছাড় দিতে নারাজ রোহিত শর্মার দল। বুমরা, কুলদীপ যাদবদের দুর্দান্ত ফর্মের সঙ্গে শক্তিশালী ব্যাটিং লাইন আপের পরও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় স্বস্তিতে থাকতে পারছে না টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা বাঁচা মরার। 2021 সালের চ্যাম্পিয়নরা হারলে কিছুটা আশা টিকে থাকবে তাদের। তখন তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়াতে জানে অজিরা, তাই স্বপ্ন বুনছেন অধিনায়ক মিচেল মার্শ। টানা 2 হ্যাট্রিকে অধিনায়কের বড় আস্থা প্যাট কামিন্স। ওয়ার্নারদের ফর্মও আশা যোগাচ্ছে অজিদের। তাই ভারতকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে থাকতে চায় অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টি-20তে মুখোমুখি হয়েছে মোট 31 বার। এর মধ্যে 19টি জয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয় 11 ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, নেমে দাঁড়িয়েছে $921 কোটি। পণ্য রফতানি বাড়িয়ে আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। 2 দিন বন্ধ থাকার পর সিলেট সুনামগঞ্জে আবারও বৃষ্টি। দীর্ঘস্থায়ী হলে পানি বাড়ার আশঙ্কা। পাহাড়ি ঢলের আতঙ্কে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। এবং 65 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন পটুয়াখালীর লক্ষাধিক জেলে। পাননি সরকারি সহায়তার চাল। টাকার বিনিময়ে তালিকা করার অভিযোগ। ভোলায় ঘাট থেকে সাগরে যাচ্ছে মাছ ধরার নৌকা। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে থাকবো আমি তোহা খান তামিম। সঙ্গে থাকুন সময়ের।